সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে পরিবেশবিদ্যার একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিক পরিবেশ দূষণ। তো আপনারা যদি দেখেন একেবারে প্রাইমারি টেটের যে অফিসিয়াল সিলেবাস, সেখানে একটি চ্যাপ্টার রয়েছে পরিবেশ দূষণ, যার মধ্যে বায়ু দূষণ রয়েছে, জল দূষণ রয়েছে, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, সমুদ্র দূষণ, প্লাস্টিক দূষণ, কীটনাশক দূষণ, এতগুলো টপিক রয়েছে। তো বুঝতেই পারছেন যে এই চ্যাপ্টারটা অনেকটা একটা বড় চ্যাপ্টার। তো সেই কারণে আমরা কতগুলো পার্টে এই চ্যাপ্টারটাকে কভার করব। তো আজকে আমাদের পার্ট 1-এর ভিডিও। আজকে পরিবেশবিদ্যা প্রাইমারি টেট 2023কে লক্ষ্য করে আজকের টপিক পরিবেশ দূষণ। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম প্রশ্ন রয়েছে বায়ু দূষণের সংজ্ঞা দাও, অর্থাৎ বায়ু দূষণ কাকে বলে। তাহলে এর উত্তর কী হবে? পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ এবং পরিবেশের ক্ষতি করে। তাহলে পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে অনিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ এবং পরিবেশের ক্ষতি করে এবং তখন তাকে বায়ু দূষণ বলে। ওকে, এবার কি বলেছে, বায়ুর মূল উপাদানগুলি কি কি? বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের আবরণকে মুখ্যত কী কী স্তরে ভাগ করা হয়? তাহলে বায়ুমণ্ডলের আবরণকে মুখ্যত কয়েকটি স্তরে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বেসিক্যালি চারটা স্তর আমরা মনে রাখবো: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। বায়ুর বেশিরভাগ অংশ কোন স্তরে বিদ্যমান? উত্তর হবে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সবথেকে নিচের যে স্তরটি ট্রপোস্ফিয়ার, সেখানে বায়ুর বেশিরভাগ অংশ বিদ্যমান। পরের প্রশ্ন, ভূস্তর থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বর্তমান? তাহলে উত্তর কী হবে? প্রায় 15 কিমি পর্যন্ত। ভূস্তর থেকে প্রায় কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বর্তমান? প্রায় 15 কিমি পর্যন্ত। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর পৃথিবীর জীবকে কিভাবে রক্ষা করে? উত্তর হবে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বিভিন্ন জীবের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। ওজোন স্তর এই রশ্মিকে শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, ফলে পৃথিবীর জীবরা এই রশ্মির মারাত্মক প্রভাব থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, প্রাকৃতিক উপায়ে বায়ু দূষণ কীভাবে ঘটে? উত্তর হবে আগ্নেয়গিরি থেকে নির্গত বিভিন্ন গ্যাস, ধূলিকণা, ছাই, মহাকাশ থেকে আগত মহাজাগতিক রশ্মি, সমুদ্র থেকে নির্গত লবণের কণা প্রভৃতি দ্বারা প্রাকৃতিক উপায়ে বায়ু দূষণ ঘটে। পরের প্রশ্ন, দূষিত বায়ুতে ক্যান্সার সৃষ্টিকারী কোন যৌগের উপস্থিতি দেখা যায়? তার উত্তর কী হবে? বেনজোপাইরিন নামক জৈব যৌগের উপস্থিতি দেখা যায় দূষিত বায়ুতে, সেটি ক্যান্সার সৃষ্টি করে। তাহলে দূষিত বায়ুতে ক্যান্সার সৃষ্টিকারী কোন যৌগের উপস্থিতি দেখা যায়? উত্তর হবে বেনজোপাইরিন নামক জৈব যৌগের উপস্থিতি পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন, বায়ুতে কার্বন মনোক্সাইড প্রাণীদেহে কী ক্ষতি করে? তাহলে কার্বন মনোক্সাইড একটি অতি বিষাক্ত গ্যাস। এটি রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে ক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে ও দেহে অক্সিজেন পরিবহনের মাত্রা হ্রাস করে। এই গ্যাসের অতিমাত্রায় উপস্থিতিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে কার্বন মনোক্সাইড একটি অতি বিষাক্ত গ্যাস। এটি রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে ক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে ও দেহে অক্সিজেন পরিবহনের যে মাত্রা সেটা হ্রাস করে। এই গ্যাসের অতিমাত্রায় উপস্থিতিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, বায়ুতে সালফার ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধিতে প্রধান উৎস কী কী? অর্থাৎ বায়ুতে সালফার ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধিতে প্রধান উৎসগুলো কী কী? একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহন, 2 নম্বর হচ্ছে যানবাহনের নির্গত ধোঁয়া, 3 নম্বর হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা প্রভৃতি। তাহলে বায়ুতে সালফার ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহন, যানবাহনের নির্গত ধোঁয়া, সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা প্রভৃতি। বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাস মানুষের দেহে কী ব্যাঘাত ঘটায়? এই গ্যাস মুখ্যত শ্বাসনালী এবং ফুসফুসে প্রভাব ফেলে, ফলে শ্বাস ঘটিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, অম্ল বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? উত্তর হবে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, তারপর হচ্ছে ওজোন। প্রভৃতি গ্যাসগুলো হচ্ছে অম্ল বৃষ্টির জন্য বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী: সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, ওজোন প্রভৃতি। পরের প্রশ্ন, অম্ল বৃষ্টিতে প্রধানত কোন কোন অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়? মোটামুটিভাবে 60% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 40% নাইট্রিক অ্যাসিড HNO3 এগুলোর উপস্থিতি পরিলক্ষিত হয়। অম্ল বৃষ্টিতে জলাশয়ের উপর কী প্রভাব ফেলে? অর্থাৎ অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি জলাশয়ের উপর কী প্রভাব ফেলে? উত্তর হবে জলাশয়ের পিএইচের মান
কম হওয়াতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যু ঘটে, অর্থাৎ জলাশয়ের যে পিএইচের মান সেটা কমিয়ে দেয়, ফলে জলাশয়টি অনুৎপাদক বলে পরিগণিত হয়। পরের প্রশ্ন, ভারতে অম্লবৃষ্টি কোন কোন অঞ্চলে দেখা যায়? ভারতের বিভিন্ন শিল্প প্রধান অঞ্চল এবং মেট্রো শহরগুলি বা মেট্রোপলিটন যে শহরগুলো রয়েছে, যেমন মুম্বাই, চেন্নাই, দিল্লি, কলকাতা প্রভৃতি অঞ্চলে অম্লবৃষ্টি দেখা যায়। গ্রিনহাউস গ্যাস কোনগুলি? যে গ্যাসগুলি বাতাসে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, নাইট্রাস অক্সাইড প্রভৃতি উল্লেখযোগ্য। ওকে, গ্রিনহাউস প্রভাবে কোন কোন সিএফসি গ্যাস বেশি দায়ী? অর্থাৎ গ্রিনহাউস প্রভাবের জন্য কোন কোন সিএফসি গ্যাস বেশি দায়ী? তাহলে উত্তর হবে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন এবং ট্রাইক্লোরোডাইফ্লুরোমিথেন। ঠিক আছে, তাহলে এবং ট্রাইক্লোরোডাইফ্লুরোমিথেন, এই দুটো হচ্ছে খুব দায়ী। এটা তাই হবে না, এটা ট্রাই হবে। তাহলে গ্রিনহাউস প্রভাবে কোন কোন সিএফসি গ্যাস বেশি দায়ী? একটা হচ্ছে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন এবং এটা ট্রাই হবে, তাই নয়, ট্রাইক্লোরোডাইফ্লুরোমিথেন প্রভৃতি। পরের প্রশ্ন, প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রাধিক্যের কারণ কি? উত্তর হবে অরণ্যের বিনাশ এবং শিল্প এবং যানবাহনের প্রসার। তাহলে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রাধিক্যের কারণ হচ্ছে, একটা হচ্ছে অরণ্যের বিনাশ, আর একটা পয়েন্ট হচ্ছে শিল্প এবং যানবাহনের প্রসার। পরের প্রশ্ন, সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের কিভাবে ক্ষতি করে? সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের উপস্থিত হলে সূর্যের অতিবেগুনি রশ্মি এই গ্যাসকে ভেঙে ক্লোরিন মুক্ত করে। এই মুক্ত ক্লোরিন অনুঘটকের কাজ করে এবং ওজোন ভেঙে অক্সিজেনে পরিণত করে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? কোন কোন যন্ত্রের সাহায্যে বায়ুতে উপস্থিত কণা জাতীয় দূষক পদার্থ অপসারণ করা হয়? উত্তর হবে প্রধানত সাইক্লোন সেপারেটর এবং ইলেকট্রোস্ট্যাটিক সেপারেটর যন্ত্রের সাহায্যে বায়ুতে উপস্থিত কণা জাতীয় দূষক পদার্থ অপসারণ করা হয়। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। 1952 সালে লন্ডন শহরে 4000 লোকের মৃত্যু কী কারণে হয়েছিল? বায়ুদূষণের ফলে হয়েছিল। বায়ুদূষণের ফলে হয়েছিল 1952 সালে লন্ডনে 4000 লোকের মৃত্যু। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘের অবস্থান দেখা যায়? উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্যানের পুরো নাম কি? প্যানের পুরো নাম হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পরের প্রশ্ন, হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা প্রাণীদেহে সৃষ্ট রোগের নাম কি? উত্তর হবে ফ্লুরোসিস। ফ্লোরাইড দূষণে হয় ফ্লুরোসিস, হাইড্রোজেন ফ্লোরাইড দ্বারা প্রাণীদেহে সৃষ্ট রোগের নাম ফ্লুরোসিস। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি গঠনের প্রধান প্রধান অ্যাসিডগুলি কি? সালফার ডাইঅক্সাইড হবে একটা, হাইড্রোজেন পারঅক্সাইড, ওজোন, এগুলো হচ্ছে অম্লবৃষ্টি গঠনে প্রধান প্রধান অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ওজোন। প্রথম জলের পিএইচের মান কত? প্রথম জলের পিএইচের মান 7। পশ্চিম জার্মেনীয় বনাঞ্চল ধ্বংস হওয়ার কারণ কি? তাহলে পশ্চিম জার্মেনীয়র যে বনাঞ্চল সেটা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে অম্লবৃষ্টি। কলকাতায় বৃষ্টির জলের গড় পিএইচের মান কত? উত্তর হবে 5.8। কলকাতায় বৃষ্টির জলের গড় পিএইচের মান 5.8। সালফার ডাইঅক্সাইড দ্বারা বায়ু দূষণের সবচেয়ে বৃহত্তম উৎস কি? উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। সালফার ডাইঅক্সাইড বা SO2 দ্বারা বায়ু দূষণের সবচেয়ে বৃহত্তম উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। ক্লোরোফ্লুরোকার্বনের উৎস কি? উত্তর হবে রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ যেটা বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এখান থেকে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি নির্গত হয়। পরের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2 বা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। ওকে, পরের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি? মোস্ট ভিভিআই প্রশ্ন, হ্যালন। অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হ্যালন। অতিবেগুনি রশ্মি জীবদের কী ক্ষতি করে? উত্তর হবে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। পরের প্রশ্ন, ওজোন হোল প্রথম কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1985 সালে। ওজোন হোলের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কি? ওজোন হোলের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাস হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অবস্থিত। এর পরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন, SPM এর পুরো নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। SPM এর পুরো কথা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। লেডেড পেট্রোলে যে যৌগটি মেশানো থাকে তার নাম কি? উত্তর হবে টেট্রা ইথাইল লেড। লেডেড পেট্রোলে যে যৌগটি মেশানো থাকে তার নাম হচ্ছে টেট্রা ইথাইল লেড। পরের প্রশ্ন রয়েছে যেটা যে অম্ল হবে, এটা অম্লবৃষ্টির ফলে ভারতের যে অভয়ারণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম কি? এটা অম্ল হবে,
এটা অ্যাকচুয়ালি গয় দন্তান্ন হয়ে গেছে, এটা অম্ল হবে। অম্লবৃষ্টির ফলে ভারতের যে অভয়ারণ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম হচ্ছে ভরতপুরের যে বক্ষীয় অভয়ারণ্য, সেটা অম্লবৃষ্টির ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের প্রশ্ন, এয়ার পলিউশন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বিজ্ঞানী পার্কিন্সের লেখা এয়ার পলিউশন গ্রন্থটি। পরের প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব কি? বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। পৃথিবীর উচ্চতা বৃদ্ধির কারণ কি? জীবাশ্ম জ্বালানির দহন, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বৃদ্ধি, ক্লোরোফ্লোরোকার্বন বৃদ্ধি, নাইট্রাস অক্সাইড বৃদ্ধি ইত্যাদি। গ্লোবাল ওয়ার্মিং কি? বলছে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান বৃদ্ধির যে অবস্থা তাকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলেছেন। সারা পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রমবর্ধমান বৃদ্ধির যে অবস্থা তাকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বলেছেন। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? শিশির, তুষার এবং বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীতে যখন ঝরে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। তাহলে শিশির, তুষার এবং বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীতে যখন ঝরে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বলি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 46টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী পার্টের ভিডিওতে বাদবাকি প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য, এবং সেই সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এরকম ধরনের চ্যাপ্টার ওয়াইজ পরিবেশবিদ্যার উপর ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।